This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। দেখুন, স্যালাইনের ঘটনাকে সামনে রেখে চিকিৎসকদের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইছে রাজ্যের শাসক শিবির। আর সেই কারণেই কি ষড়যন্ত্রের তত্ত্ব কুণাল ঘোষের গলায়। বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির। গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। কি করে ক্ষতি হলো? সেখানে যে সিনিয়র চিকিৎসক ছিলেন অ্যানাস্থেসিয়া করার জন্য যার দায়িত্ব ছিল, সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না। একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কি না, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। আচ্ছা, ষড়যন্ত্রের তথ্য কেন তুলছেন কুণাল ঘোষ? এই নিয়ে আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উৎপলবাবু, কুণাল ঘোষ একেবারে সরাসরি তোপ দাগছেন যে আরজি কর আন্দোলনের সময় যারা আন্দোলন করেছিলেন তারাই কেউ মেদিনীপুর মেডিকেল কলেজে সেই সময়, অর্থাৎ এই প্রসূতি যখন ভর্তি হয়েছিলেন সেই সময় ডিউটিতে ছিলেন কিনা, এই তথ্য তিনি উস্কে দিচ্ছেন কেন বলে আপনার মনে হয়? আমি জানি না তিনি এই উদ্ভট তথ্য কোথা থেকে আবিষ্কার করেছেন। আরজি করের আন্দোলনটা ছিল চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের, স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, এবং সেই দুর্নীতির পর হচ্ছে যে আমাদের মেয়েটির প্রাতিষ্ঠানিক হত্যা, তার বিরুদ্ধে। এবং এই মুহূর্তে আমরা এই যে স্যালাইনের বোতল এবং এই জাল যে ভেজাল ওষুধ, নিম্নমানের জিনিসপত্র, এইটার যে অভিযোগ আজকে 1 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবাংলার বহু মেডিকেল কলেজ হাসপাতালে পরপর ঘটেছে। নর্থ বেঙ্গলে, বর্ধমানে, রায়গঞ্জে, চুঁচুড়াতে, বারুইপুরে, তো এতগুলি জায়গায় ঘটনা ঘটেছে। এবং আপনারা এখন হাসপাতালে কর্তব্যরত যে কোনো চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাদের সঙ্গে কথা বলে দেখবেন যে এই নির্দিষ্ট ব্র্যান্ডের এই স্যালাইনটি চালাতে তাদের কতটা আশঙ্কা হয়। সব প্রতি মুহূর্তে স্যালাইন চালালেই তাদের মনে হয় পেশেন্টের জ্বর আসছে। রিঙ্গার ল্যাকটেটের নাম এখন হাসপাতালের ওয়ার্ডে হয়ে গেছে রাইগর ল্যাকটেট। তার মানে এই নিম্নমানের ওষুধটি নিরবিচ্ছিন্নভাবে 1 বছর ধরে সরবরাহ করলেন। রাজ্য সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নিলেন না। আমাদের আশঙ্কা আরজি করের এই ঘটনার পিছনে যেরকম দুর্নীতির অভিযোগগুলি উঠেছিল, এখানেও সেরকম একটা দুর্নীতির বিষয় নিশ্চয়ই কিছু আছে, তাই তারা ব্যবস্থা নেয় না। এবং এই মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার জন্য কেউ কেউ এই কথাগুলি বলে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আচ্ছা, গতকাল নবান্নে মুখ্য সচিব তিনি কি জানালেন শোনাই আপনাদের। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট 2 দিন জন্য বলেছিলাম, 2 দিনের মধ্যে পেয়েছি। আরও 3 দিনের মধ্যে আমরা বলেছি ডিটেল রিপোর্ট ডিপার্টমেন্ট থেকে আসবে, 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে। এবং সিআইডিকে আজকে যেহেতু আমরা বলছি, তো আমরা আশা করছি ওরাও শীঘ্রই আমাদেরকে রিপোর্ট দেবে, ওটাও আমরা রিভিউ করব। আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে, আমরা সেই জন্যেই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি। অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড অ্যান্ড দোজ ফাউন্ড রেসপন্সিবল অর গিলটি অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেইনস্ট দেম। ট্রেনি ডাক্তারদের কাঠগড়ায় তোলাই ছিল ভুল পরিকল্পনা। স্যালাইন কাণ্ডে মুখ্য সচিবকে নিশানা শুভেন্দু অধিকারীর। সোমবার স্যালাইন কাণ্ডে গাফিলতি স্বীকার করে মুখ্য সচিবের মুখে শোনা গেছে ট্রেনি চিকিৎসকদের কথা। সেই রেস্টেনেই মুখ্য সচিব মনোজ পান্থকে আক্রমণে বিরোধী দলনেতা। স্যালাইন কাণ্ডে মুখ্য সচিবকে কার্যত চ্যালেঞ্জে ছুড়েছেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, 7ই জানুয়ারির আগে রাজ্য সরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে জারি করা কোনো চিঠি বা মেমো দেখান যেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেটের ত্রুটিপূর্ণ ব্যাচের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। দয়া করে সময়সহ ইমেলের কপি দিন। সোশ্যাল মিডিয়ায় কথা লেখেন শুভেন্দু। কর্ণাটকে বিষাক্ত স্যালাইনে 4 জনের মৃত্যুর পর সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আপনাদের সতর্ক করেছিল। তারপর থেকে কি করছিল রাজ্য? তোপ শুভেন্দুর। এটা স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর ভুল। সিআইডির উচিত
তাঁদের গ্রেপ্তার করে ভবানী ভবনে নিয়ে যাওয়া তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়াতে মুখ্য সচিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনাদের সেই খবর দেখাচ্ছিলাম। আর এর পাশাপাশি আরো একটা জিনিস আমাদের নজর রাখতেই হচ্ছে, এর পাশাপাশি আমরা নজর রাখবো যে নিজেদের দায় ঝাড়তে কি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে স্বাস্থ্য দপ্তর। উৎপাদন এবং সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের RL স্যালাইন গেল হাসপাতালে? মেদিনীপুর মেডিকেলে হিউম্যান এরার হলেও অন্যান্য হাসপাতালে কিভাবে নিষিদ্ধ স্যালাইন? স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের RL স্যালাইন কি ঢোকা সম্ভব? কার অঙ্গুলি হেলনে পিছনের দরজা দিয়ে হাসপাতালে ঢোকে এই বিতর্কিত সংস্থার RL স্যালাইন? এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, দুটো প্রশ্ন আপনার কাছে। এক, শুভেন্দু অধিকারী গতকাল মুখ্য সচিব যা বলেছেন তাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আগে এই সংস্থার যে স্যালাইন নিষিদ্ধ করা হয়েছিল তার কি প্রমাণ, কি নথি আছে? আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আর দ্বিতীয় প্রশ্ন, প্রসূতি মৃত্যুর পর কি কোথাও একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর? মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার পতনের কথা দেখাচ্ছে। এখানে নির্দিষ্টভাবে এর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, ওর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, এটা মানুষের ভুল, এই ধরনের কথা বলার কোনো মানে হয় না। আর যদি হয়েই থাকে কারোর ভুল, যদি হয়েই থাকে কোনো ধরনের নাশকতা বা সাবোতেজ, তাহলে সিআইডি তদন্তে ঘোষণা করা হয়েছে। সিআইডি 24 ঘন্টার মধ্যে ডাক্তারকে, নার্সকে, স্বাস্থ্যকর্মীকে, স্বাস্থ্য প্রশাসককে গ্রেপ্তার করুক। আমাদের প্রশ্ন হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত এই স্বাস্থ্য দপ্তর দুর্নীতির পাকে চক্রে শেষ হয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে আপনারা দেখেছেন যে স্বাস্থ্য আন্দোলন যখন আরজিকরকে কেন্দ্র করে শুরু হলো, তখন সবচেয়ে বড় একটা প্রশ্ন উঠে গেছিল যে এই পড়ুয়ারা, এই চিকিৎসকেরা তৃণমূল ছাত্র পরিষদ করলে পরে টুকে পরীক্ষায় পাশ করতে পারে। তো 13 বছরে এরকম টুকে পাশ করা ডাক্তার যেখানে যেখানে আছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিচ্ছে না মেয়াদ পূর্ণ ওষুধ দিচ্ছে তা দেখার কোনো তাদের বিচার থাকবে না। একইভাবে নার্স, স্বাস্থ্যকর্মী যারা, তারাও তো এই সিস্টেমেরই ফসল। তো তার ফলে হিউম্যান এরার হলে পরেও তাদের উৎপাদন কারা করেছে? তাদের উৎপাদন করেছেন মাননীয়ার স্বাস্থ্য দপ্তর, মাননীয়ার স্বাস্থ্যতন্ত্র। তাই সামগ্রিকভাবে এরা ওর ঘাড়ে দোষ চাপিয়ে এর থেকে ছুটকারা মিলবে না। আসলে হচ্ছে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা এবং তথৈবচ প্রশাসনের এই তৃণমূল কংগ্রেস সরকারই এই অপব্যবস্থার জন্য দায়ী। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। দেখুন, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিভাবে রাজ্যের সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল এই স্যালাইন। স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের RL স্যালাইন কি সত্যি ঢোকা সম্ভব? কার অঙ্গুলি হেলনের পিছনের দরজা দিয়ে হাসপাতালে এই বিতর্কিত সংস্থার RL স্যালাইন? প্রসূতির মৃত্যুর পর কোথাও কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর? মুখ্য সচিবের বক্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে এই বিতর্কিত সংস্থার স্যালাইন জানিয়ে প্রসূতি মৃত্যুর মতন গুরুতর অভিযোগ উঠছে, তা ব্যবহার করা কি সত্যি সম্ভব? দেখুন, স্বাস্থ্য দপ্তর গোটা অপরাধের দায় ঘাট থেকে ছেড়ে দেবার জন্য আর একটা অপরাধ করছে। এরকম অপারেশন বা ইত্যাদির ক্ষেত্রে পিজিটিরা থাকতে পারবে না বলার মধ্য দিয়ে কার্যত ট্রেনিং ব্যবস্থাকে দুর্বল করছে, এক। এবং দুই, যাদের করার দায়িত্ব তারাও থাকবে না আর এই পিজিটিরাও থাকতে পারবে না, ফলে কার্যত চিকিৎসার দায়টাকেই অস্বীকার করছে। কোয়েশ্চেনটা হলো, নিষিদ্ধ এই ওষুধ কি করে প্রোডাকশন হচ্ছে, কি করে কিনছে, তার টেস্ট কেন হচ্ছে না? এই যে কিনছে স্বাস্থ্য দপ্তর, টেস্ট করার দায়িত্ব স্বাস্থ্য দপ্তরের, সেই দপ্তরে ওদের কর্মচারী নেই, লোক নেই, শূন্যপদ হয়ে রয়েছে। অর্থাৎ এন্টার টেস্টিং ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। এ সমস্ত দায় আলোচনার বাইরে চলে গিয়ে এখন হাসপাতালের মধ্যে কে কোথায় কি, একেবারে একটা পরিকল্পিত চক্রান্ত করে। একে তো প্রসূতি মারা গেল, প্রসূতির সন্তান সদ্যজাত সেও হাসপাতালে ভর্তি হচ্ছে, অথচ সরকারের কোনো তাপ উত্তাপ নেই। সে ব্লেম গেম খেলার মতন করে চেষ্টা করছে, তার মধ্য দিয়ে কার্যত অপরাধীদের এই আমার ব্যবস্থা হচ্ছে। আমি আবারও বলছি, অপদার্থ স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রী তাকে পুষছেন কেন সবাই বুঝতে পারছে।
এবং মুখ্যমন্ত্রীর উচিত তার অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করা। উনি পাচ্ছেন না, উনি ফেইল্ড এ সমস্ত না করে কার্যত অপরাধ তার দায় কারণ না কারণ ঘাড়ে ঠেলে দিয়ে নিজেরা ইফতার পেতে চাইছে, ওভাবে ইফতার পাওয়াই হয়। আরেকটা প্রশ্ন সুজনবাবু, আপনার কি এটা মনে হয় যে পশ্চিমবঙ্গে এই যে কর্ণাটকে যে স্যালাইনকে নিষিদ্ধ করা হয়েছে সেই স্যালাইন কিভাবে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে স্যালাইন এর আগে কর্ণাটকে ব্যবহার করা নিষিদ্ধ হয়ে গেছিল 4 জন প্রসূতির মৃত্যুর পর, সেই স্যালাইন একই রাজ্যের হাসপাতালগুলোতে ব্যবহার করা হচ্ছে? এক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এর পিছনে কেউ মানে কারোর অঙ্গুলি হেলান রয়েছে এর পিছনে? টাকার ছাড়া কাটমানি একেবারে কালীঘাটের সরাসরি সম্পর্ক, অঙ্গুলি হেলন না বুঝবার কোনো কারণ নেই তো। তাহলে এরকমের জিনিস হঠাৎ করে বাজারে চালু হয়ে গেল কেন? হাসপাতাল সরকারি কিনতে শুরু করলো কেন? টেস্ট তার বন্দোবস্ত হলো না কেন? এই সমস্তগুলো ধামাচাপা দেবার জন্য ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন সরকার। এবং কোথাও কি একটা এটাও মনে হচ্ছে আপনার যে চিকিৎসকদের সঙ্গে সরাসরি কোথাও সংঘাতে যেতে চাইছে রাজ্যের শাসক দল? মানুষের সঙ্গে সংঘাত সরকারের, চিকিৎসকের সঙ্গে সংঘাত তো পরে, তার আগে তো প্রসূতি মাকে খুন করা হলো। এমনকি তারপরেও তাদের কলকাতার হাসপাতালে নিয়ে আসতে হবে সেই বোধ থাকলো না। একটা গোটা ব্যবস্থাটাকে ভেঙে দেবার বন্দোবস্ত। প্রসূতি মা যিনি খুন হয়েছেন, মারা গেছেন, তার স্বামী বলেছে আমরা গরিব, সেই কারণে নার্সিং হোমে যেতে পারছি না। গরিব লোকের জন্য সরকারি চিকিৎসা ওটাকে তুলে দাও, প্রাইভেটের ব্যবসা বাড়াও, সরকারের লক্ষ্য এটাই। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আর এই ঘটনার পর মেদিনীপুর মেডিকেল কলেজের ওটি রুমে প্রবেশ নিষিদ্ধ হল পিজিটিদের। সার্জারি অ্যানাস্থেশিয়া যুক্ত থাকবেন না কোনো পিজিটি। নতুন নির্দেশিকা জারি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দীর। স্ত্রীরোগ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অপথলমোলজি, ইএনটি বিভাগীয় প্রধানদের নির্দেশ। জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার নয়, সিনিয়র ডাক্তারদেরই অস্ত্রোপচার করতে হবে। নির্দেশিকা অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে। জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষর। একদমই হাস্যকর ধরনের বিজ্ঞপ্তি, মানে এটা কি মানে এটা আমরা বুঝতে পারছি না। মানে সার্জিক্যাল সাবজেক্টের যারা পিজিটি, ওটাই তাদের মানে শেখা মানে কি? তারা তো শিখতে এসছে, তার মানে হচ্ছে অপারেশন করাটাই তাদের শেখা, একই সাথে সেটা চিকিৎসা দেওয়া এবং একই সাথে সেটা তাদের শিক্ষা প্রসেস। মানে কিন্তু মানে সব হাসপাতালে সব রকমের সার্জারি, মানে প্রত্যেকটা জায়গায় একজন মিলে তো হয় না, একটা সার্জারি 3 জন 4 জন মিলে হয়, প্রত্যেকটা জায়গাতেই পিজিটিটাই প্রধানত করেন। এবার পিজিটিরা যদি ওই সার্জিক্যাল কেসে নামবেন না বা নামতে পারবেন না, এই কথাটা হলে সার্জারি অসম্ভব হয়ে পড়বে। আমি জানি না এটার মানে কি দাঁড়াচ্ছে, যে পিজিটিটা কোনো সার্জারি করবেন না, এই কথাটার মানে কি? সার্জারি যারা করেন, সার্জারি করতে 4 থেকে 5 জন লাগে বিভিন্ন ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে অ্যানাস্থেশিয়ার যারা দেন সেক্ষেত্রে 2 জনের প্রয়োজন হতে পারে। তো এই গোটার ক্ষেত্রে কি করে এটা সম্ভব, মানে আমার তো বোধগম্য হচ্ছে না। নিয়মের বিরুদ্ধে যাচ্ছে না পিজিটিদের শেখার, মানে এনএমসি গাইডলাইনে যে সার্জারি এবং তাদের যে শিক্ষা প্রসেস, সেটাই তো হচ্ছে সার্জারি করা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, হয়তো আমরা জানি না যে আসলে যে এত বড় ঘটনা হলো তার সাথে মানে পিজিটিদের চিকিৎসা না করানোর কি সম্পর্ক বোঝা যাচ্ছে না। প্রসূতি মৃত্যু হলো, একটা স্যালাইন যেটা অন্য রাজ্যে ব্যান্ড হয়ে গেছে সেরকম একটা স্যালাইন চললো, সেটা নিয়ে কি তদন্ত হচ্ছে সেটা কোনো অগ্রগতি জানা যাচ্ছে না। পিজিটিরা কোনোভাবেই কোনোদিনই স্বাধীনভাবে কোনো অপারেশন বা কোনো প্রসিডিওর করেন না। কোনো সিনিয়র চিকিৎসক বা ফ্যাকাল্টি বা সিনিয়র রেসিডেন্টের উপস্থিতিতে তাদের সরাসরি তত্ত্বাবধানে তারা এই সমস্ত যে কাজকর্মগুলির সঙ্গে যুক্ত হন, এবং এগুলি হচ্ছে তাদের যে ট্রেনিং এবং শিক্ষা তার একটা অংশ। এখানে যে আমাদের মৃত্যু প্রসূতিদের, সেইখান থেকে মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যেখানে অপারেশনে গাফিলতির কোনো অভিযোগ ওঠেনি, অভিযোগটা হচ্ছে সবটাই দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া সত্ত্বেও নিম্নমানের জাল ওষুধ এবং স্যালাইন যে আমাদের সরকারি হাসপাতালগুলিতে চলছিল, তার বিরুদ্ধে আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে এই কথাগুলি বলে
মানুষ এবং চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে একসঙ্গে রাস্তায় আন্দোলন করেছে, তাদেরকে কোথাও একটা বিভাজন করা এবং মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বলে আমাদের মনে হচ্ছে। আর এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। ভবানী ভবন থেকে একজন ডিএসপির নেতৃত্বে সিআইডি টিম যাচ্ছে মেদিনীপুর। তারা হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ওটি রেজিস্ট্রার, চিকিৎসা সংক্রান্ত নথি সংগ্রহ করবে। আপনারা জানেন গতকালই রাজ্যের তরফ থেকে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং রাজ্যের নির্দেশ পাওয়ার পরেই ভবানী ভবন থেকে একজন ডিএসপির নেতৃত্বে সিআইডি টিম যাবে মেদিনীপুর। তারা হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ওটি রেজিস্ট্রার, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করবে এমনটাই জানা যাচ্ছে। ভবানী ভবন থেকে একজন ডিএসপি নেতৃত্বে সিআইডি টিম আজই পৌঁছে যাবে মেদিনীপুর। এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের সহকর্মী মেদিনীপুর থেকে দেবব্রত রয়েছেন। দেবব্রত, সিআইডি টিম কটা নাগাদ হাসপাতালে পৌঁছে যাবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা গেছে মানে ফার্স্ট আওয়ারের থেকেই হাসপাতালে পৌঁছাবেন বলে জানা গেছে। যেটা যে সিআইডির যে টিম আসছে সেই টিমে একজন ডিএসপির নেতৃত্বে সিআইডি টিম যে আসছে বলে জানাচ্ছে। তারা মূলত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে কোটি যেখানে অপারেশন হয়েছিল সেখানে এবং রেজিস্টার সমস্ত কিছু খতিয়ে দেখবে, সেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে। তবে উল্লেখ্য থাকে যে ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে, মূলত তারপরেই কিন্তু স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যে টিম এসেছিল তারাও ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য ভবনে এবং তারপরেও সিআইডি তদন্তের নির্দেশ। সব মিলিয়ে এই যে ঘটনাটিকে খুবই গুরুত্ব সহকারে প্রশাসনিক দিক থেকে তার তদন্ত শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে এই টিম আসার পরেই হয়তো কিছুটা হলেও সত্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন মেদিনীপুরবাসী। অনেক ধন্যবাদ তোমার দেবব্রত। আবাসের প্রথম কিস্তির পাওয়া 60,000 টাকা ফেরত দিল তৃণমূল নেতা। পাকা বাড়ি থাকা সত্ত্বেও সমীক্ষার সময় মাটির ঘর দেখিয়ে আবাসের তালিকায় নাম ওঠে তৃণমূল নেতার। বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকাও ইতিমধ্যে পেয়ে গিয়েছিলেন ওই শাসক নেতা। পাকা বাড়ি সত্ত্বেও কিভাবে আবাস তালিকায় নাম? শাসক নেতার বাড়ি পাওয়া নিয়ে জোর বিতর্ক শুরু হয় চন্দ্রকোনার খুরশি গ্রামে। তৃণমূল নেতার বাড়ি পাওয়া নিয়ে সরব হয় দলেরই একাংশ। সেই খবর সম্প্রচার করে TV9 বাংলা। তারপরেই নড়েচড়ে বসল প্রশাসন। ভিডিও নির্দেশে সোমবার 60,000 টাকা ফেরত দেন তৃণমূল নেতা। গোষ্ঠীদ্বন্দ্বের শিকার মন্তব্যযুক্ত তৃণমূল নেতা তপন মণ্ডলের। হাইলাইট মানে খবর হয়ে গেছে টিভিতে, তাতে এবার বিডিও সাহেব আমাকে ডাকলেন, ডেকে বললেন তো টাকাটা আপনাকে ফেরত দিতে হবে। আমি স্বেচ্ছায় হাসি খুশি টাকাটা ফেরত দিলাম। উনি এসেছিলেন, আমার কথা শুনে এসেছেন এবং আমি বলি যে এটি সরকারের যে টাকা প্রথম কিস্তি যে 60,000 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে। তো উনি কথা রেখেছেন, উনি ব্যাংক থেকে টাকা তুলে উনি আমাকে ফেরত দিয়ে দেবেন। সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশ আমি মেনেই আমি টাকা বিডিওকে আমি ফেরত দিয়ে দেবো। দিয়ে আজকে উনি এসেছেন আমাদেরকে সঙ্গে নিয়ে উনি বিডিও সাহেবের হাতে টাকাটি তুলে দিলেন। এবার নজর রাখবো প্রয়াগরাজের দিকে। অমৃত কুম্ভের সন্ধানে পূর্ণ উদ্যমে প্রয়াগে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। ভোর 5টা 3 মিনিটে পৌষ পূর্ণিমা তিথি পড়েছে, চলছে শাহী স্নান। 144 বছর পর ঐতিহাসিক কুম্ভ সাগর সঙ্গমে জনজোয়ার। 45 দিনে 45 কোটি ভক্ত সমাগমের অনুমান প্রশাসনের। প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে অমৃত কলস, সেখানে স্নান, অমৃত অপগ্রহণ। মসৃণ ব্যবস্থাপনা এবং নিখুঁত প্রশাসনের পরিচালনায় তাক লাগিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন পর্যটকেরা। আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াগের সেই ছবি। প্রয়াগে পুণ্যের আশায় ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। কি বলছেন তারা, শুনুন একবার। 144 वर्ष बाद आया है और हम क्या यहाँ जितनी भी जनता है और जो भी माँ गंगा का स्नान करेगा वो बहुत ही भाग्यशाली अपने आप को समझे कि ये स्नान का मौका उसे प्राप्त हुआ। तो आज के समय में पूर्ण रूप से इसका दिव्य, भव्य और नव्य ये चल रहा है कार्यक्रम। इसलिए सभी लोग इस आस्था के कुंभ में डुबकी लगाने के लिए आना चाहते हैं, इसलिए आएंगे। Yes, nothing before, and it's just overwhelming. Many blessings of Ganga Mata, Yamuna Mata and Saraswati Mata ji. I feel very good about it. It's completely different than our Gurudev, Mahamandaleshwar Swami Maheshwarananda is showing us a beautiful way towards Sat Sanatan Dharma. কুম্ভের উন্মাদনা দেখালাম, পিছিয়ে নেই আমাদের গঙ্গাসাগরও। পৌষ সংক্রান্তিতে ভোর থেকে শাহী স্নান চলছে। প্রয়াগে মানুষ যান পুণ্য অর্জনে আর সাগরে আসেন পাপ ধুয়ে ফেলতে। কুম্ভ যদি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সব থেকে পবিত্র তীর্থ হয়, তাহলে গঙ্গাসাগর 2 নম্বর। এবার মহাকুম্ভের আকর্ষণেও গঙ্গাসাগরকে নিয়ে আগ্রহ এতটুকু ম্লান হয়নি।
गंगा जी के द्वारा राजा जो भगीरथ के द्वारा श्रापित हुए संतों को मुक्ति मिली थी, राजा दशरथ के पुत्रों को मुक्ति मिली थी, इसीलिए मकर संक्रांति का महत्व सबसे अत्युत्तम महत्व है। এই প্রথম এসেছি তো খুব আনন্দ লাগে, একটা মনের আশা তো সবারই পূর্ণ হয়, এখন দেখি মা গঙ্গা মনের আশা পূর্ণ কি করে। बहुत अच्छा है, बहुत बढ़िया, बहुत शांतिपूर्वक, अच्छा, बहुत अच्छा है। ठीक है, सब अच्छा है। अब बिना कष्ट किए तो भगवान नहीं मिलते हैं ना, कष्ट करके ही मिलते हैं। बाकी सब अच्छा है, सब बढ़िया है, सब अच्छा हो गया। जय गंगा मैया। बहुत সুন্দর বলা যাচ্ছে না, খুবই সুন্দর। আবার আসবো, पूर्ण होले आবার আসবো। फर्स्ट टाइम है, बहुत अच्छा, बहुत अच्छा है। मनोकामना तो मैया सब जानती हैं, वो तो कहने वाली बात नहीं है, जो है इच्छा वो होगी पूरी, भरोसा है। এর পাশাপাশি নজর রাখবো বাবুঘাটের দিকেও, কারণ যে পুণ্যার্থীরা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর পৌঁছতে পারেনি তারা বাবুঘাটেই তাদের মতন করে গঙ্গায় পুণ্য স্নান করছেন, দেখাবো সেই ছবি। মকর সংক্রান্তির ভোর থেকে বাবুঘাটেও ভিড়, বহু মানুষ তারা গঙ্গায় ডুব দিচ্ছেন পুণ্য অর্জনের আশায়। মহাকুম্ভ গঙ্গাসাগরের পাশাপাশি বাবুঘাটেও বহু মানুষের ভিড়। আর শুধুমাত্র বাবুঘাটই নয়, মকর সংক্রান্তির ভোর থেকে জয়দেব কেঁদুলি মেলাতেও বহু মানুষ অজয় নদের জলে ডুব দিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাবুঘাটের ছবি, দেখাচ্ছে একদিকে মহাকুম্ভের ছবি, আরেকদিকে দেখাচ্ছি আপনাদের বাবুঘাটের ছবি। আর এর পাশাপাশি কেঁদুলির ছবিও দেখাই আপনাদের, যেমনটা বলছিলাম 400 বছরেরও পুরনো জয়দেব কেঁদুলি, সেই মেলায় বহু মানুষ এসেছেন, তারা অজয় নদের জলে ডুব দিয়েছেন সকাল থেকেই। 400 বছরের বেশি পুরনো এই মেলা, প্রত্যেক বছর বাউল গান শুনতে, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে এখানেও ভিড় জমান অজস্র পুণ্যার্থী। একদিকে কেঁদুলি, আরেকদিকে বাবুঘাট, পাশাপাশি আমাদের রাজ্যে দুটো ছবি দেখাচ্ছি। এর আগে আপনাদের প্রয়াগের ছবি দেখিয়েছি।